ইদানিং ডেস্টিনির অনেকেই একটা টকশোর ব্যাপারে প্রস্তাব দিতেছেন। অনেকের আইডিতে আমি দেখলাম এটা। তো প্রস্তাবটা কি, যে ওই যে সিরামনির, তারপরে হলো যে ইঞ্জিন শহীদ, তারপরে হলো ছাগলের হাসান, এগরে লইয়া আশরাফুল আমিন সহ একটা টকশোর কথা আপনারা অনেকেই বলতেছেন। ভালো, সমস্যা নাই, আপনাদের প্রস্তাবটা আমি সাধুবাদ জানাই। ব্যক্তিগতভাবে ধরেন আমি সাধুবাদ জানাই। তবে এখানে একটা আপনাদের এই প্রস্তাবনার ব্যাপারে যে ভেন্যুটার কথা আপনারা বলছেন, এই ভেন্যুটার ব্যাপারে আমার আপত্তি আছে। কেন ভেন্যুটার ব্যাপারে আপত্তি আছে কেন? আপনারা দৈনিক ডেস্টিনির ওই প্রোগ্রামটায় আপনারা এই চারজনকে একত্রিত হয়ে একটা টকশো করতে বলতেছেন, বিষয়টা এরকম না? ভালো। তো আমার প্রশ্ন হলো, দৈনিক ডেস্টিনি, এই দৈনিক ডেস্টিনিতেই কেন টকশোটা হবে? এটা তো ডেস্টিনি গ্রুপের কোনো সিস্টার কনসার্ন না। ডেস্টিনি গ্রুপের অফিসিয়াল সিস্টার কনসার্ন তো দৈনিক ডেস্টিনি না। তাহলে দৈনিক ডেস্টিনিতে আপনারা এই টকশোর কথা বলতেছেন কেন? যদি টকশো করতেই হয়, সেটা ডেস্টিনি গ্রুপ রিলেটেড যেহেতু আলোচনা, তাহলে ডেস্টিনি গ্রুপের যে কোনো সিস্টার কনসার্নে আয়োজন করতে হবে। যেহেতু আরও স্পেসিফিকভাবে বললে ডেস্টিনি 2000 লিমিটেড রিলেটেড আলোচনা, তো ডেস্টিনি 2000 লিমিটেডের কর্পোরেট অফিস আছে না, আলিস সেন্টারে এই আয়োজন হোক, সমস্যা কি? আপনারা বলতেছেন করতে, আলিস সেন্টারে এটার আলোচনা করতে। কেন আলিস সেন্টার, দৈনিক ডেস্টিনিতে আপনারা এই আয়োজনের কথা বলতেছেন কেন? দৈনিক ডেস্টিনিতে হবে কেন? এই যে সিরামনির, ইঞ্জিন শহীদ আর ছাগলের হাসান সহ আশরাফুল আমিন সহ যদি টকশো হয়, সমস্যা নাই, এটা আলিস সেন্টারে করেন বা ডেস্টিনি গ্রুপের যে কোনো সিস্টার কনসার্নে করেন। এখন যদি আপনারা আবার এটা মনে করেন যে তাইলে তো ভেন্যুটা নিরপেক্ষ হইল না, তো অসুবিধা নেই, সমস্যা নাই, আপনারা নিরপেক্ষ একটা ভেন্যু করেন, যে কোনো একটা নিরপেক্ষ ভেন্যু। এখানে হাজার হাজার ডিস্ট্রিবিউটর আমরা যারা আছি, আমরা চারপাশে হাজার হাজার ডিস্ট্রিবিউটরও থাকবো, আমরা লাডি লয়ে রেডি থাকুম। আর টকশোর মাঝখানে যদি উল্টাপাল্টা কোনো তথ্য হয় বা কোনো সঠিকভাবে জবাব যদি সিরামনির, ছাগলের হাসান বা ইঞ্জিন শহীদ দিতে না পারে, তাহলে লাডি দেওয়া দৌড়ানি দিব। তাহলে টকশোর আয়োজন এভাবে করেন। আপনারা মানে কোন বুঝে দৈনিক ডেস্টিনিতে যায়া আশরাফুল আমিনকে টকশোতে অ্যাটেন্ড করতে বলেন, এটা আমার বুঝে আসে নাই। যাই হোক, এইবার আসি মূল আলাপে। আমার মতে এদের সাথে এখন আবার টকশো কিসের? এদের সাথে এখন আবার মানে আলাপ আলোচনা কিসের? একটা সময় এরা অপরিহার্য ছিল। এই যে ইঞ্জিন শহীদ বলেন, ছাগলের হাসান বলেন বা সিরামনির বলেন, এক সময় এরা অপরিহার্য ছিল, কিন্তু এরা এখন অপরিহার্য না। কারণ তলবি সভার পর যখন এই ক্রাইসিসটা ছিল প্রতিষ্ঠানের, তখন তাদের প্রয়োজনীয়তা, এই আলিস সেন্টারের বোর্ডের জন্য তাদের প্রয়োজনীয়তা ছিল। কিন্তু এখন এদের আর প্রয়োজনীয়তা আলিস সেন্টারের এই বোর্ডের আর নাই। তারা এখন সাপোর্ট দিলেও কি, না দিলেও কি, তো এরা তো এখন আর অপরিহার্য না। তো এদের সাথে আবার টকশোর কথা আপনারা কোন বুঝে কারা বলেন, মানে এটা আমার মাথায় আসে না। দ্বিতীয়ত, এই ইঞ্জিন শহীদ, ছাগলের হাসান বা সিরামনির, এরা কি অথরিটি নাকি? মানে এদের কাছে জবাবদিহি করতে হবে কেন আমাদেরকে? এরা কি অথরিটি? এরা তো অথরিটি না। তাহলে এদের সাথে জবাবদিহি করার তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরে এরা সব হইতেছে ডেস্টিনি ধ্বংস চেষ্টার অন্যতম হোতা। এই ছাগলের হাসান, সিরামনির, এই ইঞ্জিন শহীদ, এই তিন বাটপার, এরা হলো ডেস্টিনি ধ্বংসের অন্যতম যে কয়টা হোতা আছে তার মধ্যে এরা হলো সেরা। তো এই বাটপারের বাচ্চাদের সাথে আবার টকশোর বা আপোষ রফার ব্যাপার যেটা, সেটার প্রয়োজনীয়তা আদৌ আসলে আছে বলে আমি মনে করি না। আর এদের সাথে এখন আপোষ রফা করতে গেলে তো এদের আবার ভাবসাব বেড়ে যাবে, মনে করবে যে এদের ছাড়া কিছু হবে না। তারপরে এরা হলো প্রতারক।
এরা D2K অ্যাসোসিয়েটসের মাধ্যমে যে টাকা পয়সা বা যে শেয়ার কালেকশন করছে এটার কোনো সুরাহা তো এখনো করতে পারে নাই। এরা সুপারিয়রের মাধ্যমে এই যে 100 টাকায় 1800 টাকার যেই ধান্দাবাজির যে প্রজেক্ট করছিল, সেই ধান্দাবাজির প্রজেক্টে কাউকে টাকা দিতে পারছে? দিতে পারে নাই। সুপারিয়রের পরে এই যে স্বপ্ন শহরের মাধ্যমে যে টাকা পয়সা তুলছিল, এই ভক্কর চক্কর কইরা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হ্যান ত্যান ফ্যান, এই যে এই স্বপ্ন শহরের মাধ্যমে যে টাকা উঠাইছিল, এটা কি কোনো সুরাহা করতে পারছে? পারে নাই। তো এখানে তাদের সাথে আবার লিয়াজোর কি আছে? আবার ওই যে রাশ প্রজেক্ট করছিল, ওই যে রাশ প্রজেক্ট, রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। হেলারা পারে না, মানে চাবির বেচার যোগ্যতা নাই, হেরাইছে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম করতে। আরে বাপরে, রাশ প্রজেক্টের এই কোনো আপডেট আছে? এই যে রাশ প্রজেক্টের মাধ্যমে যে ভক্কর চক্র যে করছিল, এটার কোনো সলিউশন হয়েছে বা কোনো সমাধান হয়েছে? হয় নাই। তাহলে এই D2K অ্যাসোসিয়েটস নিয়ে, সুপারিয়র নিয়ে, স্বপ্ন শহর নিয়ে, রাশ প্রজেক্ট নিয়ে এবং ডিস্ট্রিবিউটরদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলায় বাটপারদের সাথে আবার তাদেরই ওই দৈনিক ডেস্টিনির টকশো ওই রুমে যে আশরাফুল আমিনকে বসতে হবে আর কথা বলতে হবে, এটা আসলে কোনো যুক্তির মধ্যেই পড়ে না। আপনারা যারা এই কথা বলছেন, কোন বুঝে বলছেন কে জানে। যাই হোক, তারপরেও আপনারা যেহেতু প্রস্তাবনা দিচ্ছেন বা আপনারা আলাপ আলোচনা করতেছেন, ভালো, আমি সাধুবাদ জানাই। যদি টকশো হয় অসুবিধা নাই আমার মতে। তাইলে আলিস সেন্টার এখানে যেহেতু আমাদের লোকজন থাকায় এরা নিরপেক্ষ যদি মনে না করে, আবার আমরাও বলতেছি যে দৈনিক ডেস্টিনি এটা ডেস্টিনি গ্রুপের কোনো সিস্টার কনসার্ন না, তাহলে আসেন একটা নিরপেক্ষ ভেন্যু চুজ করেন। ওই যারা প্রস্তাব দিছেন, ওই টকশোর প্রস্তাব যারা দিছেন, ওই যে সিরামনির, ইঞ্জিন শহীদ, সাগুলের সোহাসান আর আশরাফুল আমিনের যে টকশোর কথা যারা বলতেছেন, যারা প্রস্তাব দিয়েছেন, তো ঠিক আছে, আপনারা একটা নিরপেক্ষ ভেন্যু সেট করেন। ওই নিরপেক্ষ ভেন্যু সেট করেন। প্রয়োজনে ওই যে চারপাশে আমরা হাজার হাজার ডিস্ট্রিবিউটর আমরা লাডি লয়ে রেডি থাকবো, আর উল্টাপাল্টা করলেই বাইরে পাশার চামড়া তুলা ফেলামো, সিরামনিরের, সাগুলের সোহাসানের আর ইঞ্জিন শহীদের। এইভাবে তাহলে টকশো আয়োজন করেন। বাট ব্যক্তিগতভাবে আমি বলবো, এদেরকে এখন আর এত পোষার দরকার নাই, এত পোষার সময়ও নাই, এবং এদেরকে এখন এত ভাব বাড়ানোরও দরকার নাই। তোরা আইলে আয়, না আইলে নাই। আবি তো আবি, ওই যে ইঞ্জিন শহীদ দেখেন না এখন কি কয়, খালি লাইভে কয় আমি তো নেট এডমিন, আমি তো ডায়মন্ড, আমারে ডাকে না কেন। ওই যে অনেকবার টাকা হইয়াছে আর টাকা হইবে না মতো অবস্থা। তো তারপরেও যারা টকশোর জন্য বেশি অতি উৎসাহী এবং বেশি আগ্রহী যে আপনারা এই 4 জনরে একসাথে বয়াইবেন, সিরামনির, সাগলের সোহাসান, ইঞ্জিন শহীদের লগে আশরাফুল আমিনরে একত্রে বয়া একটা টকশো করবেন, মেলা আগ্রহ যাদের আছে, তো ঠিক আছে, আপনারা একটা নিরপেক্ষ ভেন্যু সেট করেন, দর্শক হিসেবে আমরা থাকবো, এরপরে টকশোর আয়োজন করেন। বাট দৈনিক ডেস্টিনির মতো, যেটা ডেস্টিনি গ্রুপের কোনো সিস্টার কনসার্ন না, সেইখানে ডেস্টিনি গ্রুপের কোনো টকশো কেন হবে? এটার কোনো যুক্তিই নেই। যাই হোক, আসেন এবার পরের আলোচনায় চলে যাই। পরের আলোচনা হলো ডিন ভেরিফিকেশন। তো ডিন ভেরিফিকেশনের ব্যাপার যেটা, যদি ভুল করে না থেকে আমরা হয়তো বা উইদিন শর্ট টাইম আমরা কোম্পানির পক্ষ থেকে কিছু স্পেসিফিক নির্দেশনা পাবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, কোম্পানি কিন্তু তার কাজ করতেছে। কোম্পানি দেখেন অফিস খোলা রাখছে, শুধু তাই না, এখন শুক্রবারেও অফিস খোলা, আপনারা এটা নির্দেশনা দেখেছেন। তার মানে কি, কাজের গতি বৃদ্ধি পাচ্ছে দেখে তো কোম্পানি এখন শুক্রবারও অফিস খোলা রাখছে। কোম্পানি তার দাপ্তরিক কাজগুলো চালায় যেতেছে। তারপরে ট্রেড লাইসেন্সের নবায়ন কোম্পানি করে ফেলছে। মাল্টি লেভেল মার্কেটিংয়ের আইনের ব্যাপারগুলো নিয়ে, কিভাবে লাইসেন্সের ব্যাপার নিয়ে কাজ করা যায় সেইগুলো নিয়েও যে কাজ চলছে। এই মাসে একটা আবেদনের ব্যাপার নিয়ে কাজ চলছে, সেটাও আশরাফুল আমিন কিন্তু জানিয়েছেন আমাদেরকে। তারপরে আপনার এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের সবাই যার যার মতো করে অফিসিয়াল অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছেন। তার মানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যা যা করণীয় সব কিন্তু প্রতিষ্ঠান করে যাচ্ছে। তো সেই হিসেবে প্রতিষ্ঠানের কাজ প্রতিষ্ঠান করে যাচ্ছে। এখন বিনিয়োগকারী হিসেবে আমাদের কাজটুকু আমাদের করতে হবে। প্রতিষ্ঠানকে এটা কিন্তু বলার সুযোগ নাই যে আপনারা কাজ করেন না কেন। প্রতিষ্ঠান যা যা করার তা ঠিকই করতেছে, তার কাজ ঠিকই সে করে যেতেছে। আমাদের কাজটা কিন্তু আমরা এখনো শুরু করি নাই। বিনিয়োগকারী যারা আছি, আসেন আমরা এটা শুরু করি। তাহলে আমাদের কাজটা কি কি? নাম্বার 1, অফিসমুখী হওয়া। যেমন আপনারা অনেকেই চাকরি, ব্যবসা বা বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে হয়তো বা অনেক সময় আসতে পারেন না, কিন্তু এখন তো শুক্রবার অফিস খোলা, তো
তো যেহেতু শুক্রবার অফিস খোলা, তাহলে আমি মনে করি সবাই যার যার কাজের ফাঁকে অবশ্যই শুক্রবার দিনটা হলেও আলিসে এসে সার্বিক বিষয়গুলো দেখে যাওয়া উচিত। এটা হলো 1 নম্বর কাজ আমাদের বিনিয়োগকারীদের, অফিসমুখী হওয়া। 2 নম্বর কাজ টিম গোছানো। আমাদেরকে এখন টিম গোছাইতে হবে। আপনি দেখেন আপনার যে নেটওয়ার্কটা ছিল বা আপনার যে সেলস টিমটা ছিল, সেই সেলস টিমটা রিঅর্গানাইজের কাজ কিন্তু এখন আপনি শুরু করেন নাই। তো রিঅর্গানাইজের কাজ আপনি যদি শুরু না করেন, তাহলে আপনার সেলস টিম না গোছাইলে আপনি কাজ করবেন কিভাবে? কোম্পানির দাপ্তরিক কাজের দায়িত্ব আপনার না, ওইটা কোম্পানির, সে করতে মানে কোম্পানি করে যাচ্ছে। আর আপনার সেলস টিম গোছানোর দায়িত্ব এটা কোম্পানির না, এটা আবার আপনার। তো এটা আপনারটা আপনি গোছান, মানে কোম্পানির কাজ কোম্পানি করতেছে, আপনার কাজ আপনি করেন। দ্বিতীয় কাজ কি আমাদের? টিম গোছানো। টিম গোছান, সবার সাথে কমিউনিকেশন করেন। 3 নম্বর যে বিষয় যেটা আপলাইন ডাউনলাইন কমিউনিকেশন, এটা অত্যন্ত জরুরি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যেই চেইন অফ কমান্ডে প্রতিষ্ঠানের টাকা সংগ্রহ করা হয়েছে, এই সেম চেইন অফ কমান্ড এস্টাবলিশড না করে টাকা ফেরত দেওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। এই সেম চেইন অফ কমান্ড লাগবে। আর চেইন অফ কমান্ডের জন্য ব্যবসায়িক কার্যক্রম যেহেতু শুরু হতে যাচ্ছে, এই কার্যক্রমটাকে কাজে লাগানোটা অত্যন্ত জরুরি। আমাদের 4 নম্বর কাজ কি? মালিক পক্ষকে সর্বাত্মক সহযোগিতা করা। মালিক পক্ষ যখনই যে ডিসিশন নিচ্ছে, যখনই যে কার্যক্রমগুলো করছে, যখনই যে উদ্যোগ হাতে নিচ্ছে, যখনই যে প্রজেক্ট আমাদের সামনে মানে প্রপোজ করছে, সেই প্রজেক্টগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা। বিনিয়োগকারী হিসেবে এটা আমাদের কাজ। আর কি কি কাজ? অনলাইন অ্যাক্টিভিটিস বাড়ানো। দেখেন আপনাদেরকে অনেকেই কিন্তু এখনও প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন নাই। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার সুবিধাটা কি জানেন? এই যে আমাদের এত এত কাজ হচ্ছে, আমি যতদূর জানি যে সর্বশেষ আমাদের বোর্ডের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট জনিত বিষয় নিয়ে যখন ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করা হয়, ব্যাংকের বক্তব্য ছিল এরকম যে 2 বছর আগে হাইকোর্ট রায় দিল, আপনারা 2 বছর পরে এত দেরিতে আসলেন কেন, আরও আগে আসলেন না কেন? এটা কিন্তু ব্যাংকের বক্তব্য। তো এই যে পাবলিক পারসেপশন যে চেঞ্জ হচ্ছে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের এই কার্যক্রমের কারণে, এই জায়গাটায় আমরা এই কাজটাকে আরও গতিশীল করার লক্ষ্যে বা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটাকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করাটা অত্যন্ত জরুরি। পাশাপাশি ফেসবুকে আমাদের অ্যাক্টিভিটিস বাড়ানোটা জরুরি। আপনি যদি আপনার বিনিয়োগের নিরাপত্তা চান, আপনি যদি আপনার কর্মসংস্থানটাকে ফেরত নিতে চান, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকেরই এখন ফেসবুক অ্যাক্টিভিটিস শুরু করা উচিত। সেটা ফেসবুক লাইভ দিয়ে আপনার মত বিনিময় বা আপনার অনুভূতি তুলে ধরা হোক, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোক, বা যারা অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাদের অ্যাক্টিভিটিসগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই হোক, হোয়াট এভার ইট ইজ। তো এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোম্পানির কাছে বা স্পেসিফিকভাবে আরও যদি সুনির্দিষ্টভাবে বলি বর্তমান পরিচালনা পর্ষদের কাছে, এবং আরও স্পেসিফিকভাবে যদি বলি বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেডের নবনিযুক্ত ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের কাছে বিনীতভাবে একটি অনুরোধ করতে চাই যে আমাদের আসলে অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটা মানে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। যেমন আমরা যা অ্যাক্টিভিটিস চালাই এগুলো কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস। আমাদের এই অ্যাক্টিভিটিসগুলোকে শতভাগ অফিসিয়ালি বলার কিন্তু কোনো সুযোগ নাই। এটা আমরা আমাদের মতো করে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস চালাচ্ছি। কিন্তু যখন কোম্পানির পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট পেজ এবং কোম্পানির পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট ইউটিউব চ্যানেলে কোম্পানির সামগ্রিক বিষয়গুলো পাবলিকের কাছে এক্সপোজ করা হবে, তখন এটা হবে হাই অফিসিয়াল, এবং ওই ব্যাপারটা তখন কিন্তু সমস্ত ডিস্ট্রিবিউটর এটাকে গুরুত্ব সহকারে দেখবে, এবং অফিসিয়াল হওয়ার কারণে এটার প্রচারণা বলেন, মানে ভিউজ বলেন, নিউজ বলেন, লাইক কমেন্ট শেয়ার বলেন, সব কিছু মিলে একটা অফিসিয়াল অ্যাক্টিভিটিস স্টার্ট হবে। এতে করে প্রথমত বিনিয়োগকারীরা বিভ্রান্ত হবে না, সঠিক তথ্য পাবে। দ্বিতীয়ত যে বাটপারের গোষ্ঠীর যে লাফালাফি যা চলতেছে, এটি কমে গেছে, লাফালাফি তো নাই, অনেক কমে গেছে, আরও কমবে, সেই লাফালাফিও অনেকটা কমে যাবে। এই ক্ষেত্রে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব মালিক পক্ষের প্রতি, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেস্টিনির অফিসিয়াল একটা ফেসবুক পেজ এবং অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেলের ব্যাপারে পাবলিকলি পুরো বিষয়টুকু তুলে ধরুন, এবং সঠিকভাবে আমরা এই তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তখন ওই দুটো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা সর্বোচ্চভাবে প্রচারণার ভিতরে নিয়ে আসব। আশা করছি আপনারা বিষয়টুকু বিবেচনা করবেন। আর এর বাইরে আমরা পার্সোনালি যার মতো করে যে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস চালাচ্ছি, ইন্ডিভিজুয়াল যে অ্যাক্টিভিটিস, এগুলোর মাধ্যমে কম বেশি মানুষ তো তথ্য পাচ্ছেই, কিন্তু শতভাগ অথেন্টিক এবং শতভাগ অফিসিয়াল অ্যাক্টিভিটিসের জন্য এই অফিসিয়াল ফেসবুক পেজ
এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কোনো বিকল্প নাই। সামনে আমাদের যে প্রোগ্রামগুলো হতে যাচ্ছে বা সামনে যে বিজনেস স্টার্ট হতে যাচ্ছে, এগুলো ধরেন আপনার আগামীর বিজনেসগুলো তো হবে গ্লোবালাইজেশনের যুগ, অনেক ইজি। ওই যে সেদিন একজন আমাকে বলছিলেন যে আমাদের নেট অফিসগুলো কী হবে বা এগুলো কী হবে। আসলে সামনের বিজনেসে হয়তো বা দেখবেন নেট অফিসেরও খুব একটা বেশি প্রয়োজন হবে বলে আমি মনে করি না। কারণ এই যে ডোরা, আরডিসি, এই বক্কর চক্কর, এগুলো তো অনেক পুরনো প্ল্যান। এটা সেই মান্ধাতার আমলের প্ল্যান, 12 সালের প্ল্যান। 24 সালে এসে এসবের প্রয়োজন নাই। আপনি দেখেন এই যে দারাজ বলেন বা অমুক বলেন তমুক বলেন, তারা কি করছে? তারা সফটওয়্যার সুইচ দিয়ে দিছে, ব্যবসা চলতেছে, সফটওয়্যার অফ, ব্যবসা অফ। তো এত কঠিন কিছু না তো আগামীর ব্যবসাগুলো। যেমন ধরেন একটা প্রোডাক্ট লঞ্চিং করে 20 মিনিটের একটা ডেমনস্ট্রেশন বা একটা টিউটোরিয়াল যদি ইউটিউবে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া হয় বা ফেসবুক পেজে ছেড়ে দেওয়া হয়, ওইখান থেকে যার প্রয়োজন হবে সে টোটাল ট্রেনিংটা করে নেবে, টোটাল ডাটাগুলো জেনে নেবে, সে তার মতো করে ব্যবসা করবে। সে তার মোবাইল থেকে তার লেভেল সাইকেল বা বিভিন্ন কার্যক্রমগুলো সে করে যাবে। খুব একটা বেশি কিন্তু জটিল হবে না। আগামীর বিজনেস তো অনেক সহজ হয়ে যাবে তুলনামূলকভাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ব্যাপারটা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর একই সাথে আমি আবারও বলছি, উই নিড এ স্পেসিফিক স্পোক্স পারসন। ডেস্টিনি 2000 লিমিটেডের একজন স্পেসিফিক স্পোক্স পারসন এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি, যিনি ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে অফিসিয়াল পারসন হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা গণমাধ্যম বলেন, উনি বক্তব্য দিবেন। এই অফিসিয়াল স্পোক্স পারসন আমাদের জন্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে আশা করি এই ব্যাপারেও হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড যথাযথ উদ্যোগ নেবেন, আমরা সেই বিষয়টা আশা করছি। এবং একই সাথে আমরা অনুরোধ রাখছি যে এই ব্যাপারে ওনারা যথাযথ উদ্যোগ নেবেন। তো ডিন ভেরিফিকেশনের যে কাজটা, ডিন ভেরিফিকেশনের কাজটা হয়তো বা আর্লি শুরু হয়ে যাবে। ডিন ভেরিফিকেশনের কাজের পরপরই কিন্তু ডিন অ্যাক্টিভেশন, আমি যদি ভুল করে না থাকি। তো ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে হয়তো বা বিভিন্ন প্রসেস হতে পারে। এগুলো আমরা কোম্পানির পক্ষ থেকে যখন অফিসিয়ালি নির্দেশনা আসবে আমরা হয়তো বা বিস্তারিত জানতে পারবো। বাট ধারণা করছি হয়তো বা এরকম কিছু থাকতে পারে, সুনির্দিষ্ট একটা সার্ভিস চার্জ হয়তো বা থাকতে পারে, সেটা 100, 200, 500, 1000 যাই হোক। অথবা সার্ভিস চার্জ না হয়ে হয়তো বা সুনির্দিষ্ট পরিমাণের পণ্য ক্রয়ের একটা অপশন থাকতে পারে, এটাও হতে পারে। অথবা সুনির্দিষ্ট পরিমাণের কোনো সেবা ক্রয়ের অপশন থাকতে পারে, অথবা অন্য কোনো নির্দেশনা থাকতে পারে। হোয়াট এভার, সেটা যে কোনো প্রপোজাল হোক বা যে কোনো কিছুই হোক, আমি মনে করি যে কোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের বিনিয়োগকারীদেরকে প্রস্তুত থাকতে হবে। কেন? আসেন দেখি। একবার ভাবেন, ধরেন ডেস্টিনির সার্ভার চালু, আপনি ডেস্টিনির সার্ভার সার্চ করে নেটে সার্ভার দেখতে পারেন, আপনি পাবলিককে দেখাতে পারেন, কেমন লাগবে? ভালো লাগবে না? দ্বিতীয়ত দেখেন অনলাইনে মানুষ ডেস্টিনির কার্যক্রমগুলো দেখতেছে, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। তারপরে ধরেন আপনি আপনার লেফট রাইট ভলিউম, সেলস ভলিউম আপনি চেক করতে পারতেছেন, আপনি দেখতে পারতেছেন। আপনি আপনার ধরেন প্রোফাইল আপডেট করলেন, আপনার প্রোফাইলে আপনার ছবি, আপনার স্বাক্ষর সহ সব টোটাল ইন্টারফেস চলে আসছে, কেমন লাগতেছে? এগুলো আপনি মানুষকে ধরেন আপনার মোবাইল অ্যাপ থেকে সব দেখাতে পারতেছেন। অথবা ধরেন আপনার সেলস টিম যার যার মতো করে প্রোফাইল আপডেট করতেছে, সবাই যার যার মতো করে মোটিভেট। এই যে অলরেডি আলিসে কিন্তু মানুষজনের আনাগোনা কিন্তু বাড়তেছে। গত শুক্রবারে দেখবেন অনেকেই কিন্তু আসছে এবং অনেকেই কিন্তু প্রোগ্রামে মানে এই কার্যক্রমের সাথে কিন্তু এখন এঙ্গেজ হচ্ছে। যারা অনেক দিন আসেন নাই তারাও কিন্তু এখন ধীরে ধীরে আসছেন এবং শুক্রবার অফিস খোলা থাকাতেও কিন্তু এই কাজটা আরও গতিশীলতা পেয়েছে। তাহলে এখন দেখেন আপনার টিমও কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। আবার ধরেন গণমাধ্যমে ডেস্টিনির খবর আসতেছে, অথবা ধরেন কোম্পানির পক্ষ থেকে দাপ্তরিক প্রজ্ঞাপন দিয়ে ডিন ভেরিফিকেশন বা ডিন অ্যাক্টিভেশন শুরু হলো, বা এর বাইরে ডেস্টিনির কার্যক্রম চালুর ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে গণমাধ্যমেও যদি খবর আসে, আমাদের কেমন লাগবে বিষয়গুলো? এটা একটা ভালো লাগা তৈরি হবে না? মানে যেই কাজটা আপনি দীর্ঘ 1 যুগ ধরে অপেক্ষা করছিলেন, যে আপনি দীর্ঘ 1 যুগ ধরে মানুষকে নেটে ডেস্টিনির সার্ভার দেখাতে পারছেন না, দীর্ঘ 1 যুগ ধরে আপনি মানুষকে ডেস্টিনির কোনো অ্যাক্টিভিটিস যে রানিং আছে সেটা দেখাতে পারছেন না, কোনো অনলাইন অ্যাক্টিভিটিস, অফলাইন অ্যাক্টিভিটিস কিছুই দেখাতে পারছেন না। সেই জায়গায় যদি এখন এরকম ফরম্যাট তৈরি হয়, সার্ভার চালু, মানুষকে সার্ভার দেখাতে পারছেন, আপনার প্রোফাইল দেখাতে পারছেন, আপনার লেফট রাইট ব্যালেন্স দেখাতে পারছেন, আপনার প্রোফাইলে ছবি আছে, স্বাক্ষর আছে এবং টোটাল বিষয়গুলো আপনার মতো করে আপনি ফেসবুক যেভাবে চালান, তো ধরেন এরকম আপনার আলাদা একটা
আইডি আছে, যেটা আপনি ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন, বের হন, আপনি ঢুকছেন, দেখছেন, এই যে ফরমেশনটা যদি চলে আসে, ব্যবসা শুরু তো পরের বিষয়, এই এটুক হলেই তো আপনার ফিল্ড দেখবেন অর্ধেক পজিটিভ। তাহলে এই যে ঘটনাগুলো যে ঘটতে যাচ্ছে সামনে, এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা এবং প্রচুর পরিমাণে পাবলিক অ্যাকসেপ্টেন্স এবং সোশ্যাল অ্যাকসেপ্টেন্স ডেভেলপমেন্টের জন্য এর কোনো বিকল্প নাই। তো বিনিয়োগকারী হিসেবে এটাও কিন্তু আমাদের একটা কি, এটাও আমাদের একটা প্রয়োজনীয়তা এবং এটাও আমাদের একটা দায়িত্ব। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে ডিন ভেরিফিকেশন এবং ডিন অ্যাক্টিভেশন হোয়াট এভার ইট ইজ যেটা শুরু হতে যাচ্ছে, আশা করছি আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোম্পানির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা পাবো। নির্দেশনা যাই হোক, আমরা আমাদের ইমেজ রক্ষার স্বার্থে, আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স পুনরুদ্ধারের স্বার্থে, আমাদের কেরিয়ার পুনরুদ্ধারের স্বার্থে এবং আমাদের ড্রিম রিকভারের স্বার্থে আমরা কোম্পানির এই নির্দেশনাগুলো মেনে দ্রুততম সময়ে আমরা প্রতিষ্ঠানকে রানিং করার জন্য যা যা ভূমিকা নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা নেব। তো বিনিয়োগকারী হিসেবে এগুলো কিন্তু আমাদের দায়িত্ব। বিশেষ করে আমি বলবো সবারই এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়াটা জরুরি। সেটা আপনি ফেসবুক লাইভে এসেই অ্যাক্টিভ হন, স্ট্যাটাস করেই অ্যাক্টিভ হন, লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ হন, হোয়াট এভার ইট ইজ, আপনার আইডি থেকে ডেস্টিনির প্রচার প্রচারণাগুলো বেশি বেশি পরিমাণে চালানো জরুরি। এই জন্য যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা এভাবেই কিন্তু তৈরি হয় এবং মানুষ বুঝতে পারবে যে ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে আবার শুরু হতে যাচ্ছে। এই জিনিসটা বেশি বেশি মানুষকে জানানো দরকার। আর সোশ্যাল মিডিয়া এতটাই পাওয়ারফুল যে আপনি গণমাধ্যম বা মেইন স্ট্রিম মিডিয়াতে যদি আপনার কোনো অ্যাক্টিভিটিস যদি কেউ হাইলাইট নাও করে, নো প্রবলেম, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি মেইন স্ট্রিম মিডিয়ার এই কাভারেজটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েই কিন্তু ব্যাকআপ নিয়ে চলে আসতে পারবেন। সো আমাদের প্রত্যেকের এই মুহূর্তে প্রচার প্রচারণা চালানোটা জরুরি ডেস্টিনির সার্বিক বিষয়গুলো নিয়ে ফেসবুকে। আর যদি কেউ ফেসবুকে এসব কথাবার্তা বলতে বা প্রচার প্রচারণা চালাইতে লজ্জা পান, সমস্যা নাই, আপনারা হাতে ছুরি পইরা আর শাড়ি পইরা ঘুমটা দিয়া ঘরে বসে থাকেন এবং ডেস্টিনির পরিচয় দেওয়ারও দরকার নেই। আর বিনিয়োগের টাকাও তাহলে ফেরত নিতে আসেন না, কি বলেন? যাই হোক, বাকিটা আপনাদের বিষয়। তো এবার আসি ডেস্টিনি মাল্টিপারপাসের নির্বাচন কেন্দ্রিক একটা বিষয় নিয়ে। আগামী 13ই নভেম্বর ডেস্টিনি মাল্টিপারপাসের যেই নির্বাচন হতে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত একটা মাইল ফলক আমি মনে করি। কারণ এই প্রথম ডেস্টিনির ইতিহাসে, আমি মনে করি ডেস্টিনি মাল্টিপারপাসের ইতিহাসে এটা হচ্ছে সর্বোচ্চ ট্রান্সপারেন্ট নির্বাচন। এর আগে আমরা এরকম স্বচ্ছ নির্বাচন দেখিনি। এই যে ট্রান্সপারেন্ট নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ব্যাপারে বিনিয়োগকারী হিসেবে আমাদের একটা করণীয় আছে। আমরা ডেস্টিনি বিরোধী গোষ্ঠীর ব্যাপারে সজাগ থাকবো। ওই যে বাটপারের গোষ্ঠী, ওই তুরুবুরু মাঝে মধ্যে এখনও একটু টুকটাক এদিক সেদিক করার যে চেষ্টা করে, আমরা তাদের ব্যাপারে সচেতন থাকবো। কারণ তারা এখন আবার একটা প্রপাগান্ডা চালাচ্ছে, কি জানেন? যে 11ই নভেম্বর নাকি রফিকুল আমিন জামিন নিয়ে বের হয়ে আসবে। ভাই বের হয়ে আসুক না, সমস্যা তো নাই, কিন্তু হিসাব কি বলে দেখেন। এই যে আইওর সাক্ষী মাত্র চলতেছে, এরপরে অ্যাকুইজিশন প্রসিডিওর, সাফাই সাক্ষী, যুক্তিতর্ক উপস্থাপন এবং সর্বশেষে হলো আপনার রায়, এরপরে হলো বাকি বিষয়। তো এই যে এত এত দীর্ঘ আইনি প্রক্রিয়া, এটা কি 8-10-15 দিনের ভিতরে সম্ভব? আমার কাছে তো মনে হয় না। তো বাটপারের গোষ্ঠী বলতেছে যে 11 তারিখ নাকি উনি বের হয়ে চলে আসবে। আসুক না, বের হয়ে চলে আসুক না, কিন্তু হিসাবে তো তাই বলে না। তো এরা কিন্তু এই ধরনের প্রপাগান্ডা প্রচার প্রচারণা চালিয়ে, এটা ছাড়া তো তাদের আর কোনো উপায় নাই। আমার কথা বুঝতে পারছেন? মানে দেখেন, আমি একটু আগে যে কথা বলছিলাম যে এদের সাথে টকশোতে বসার আবার কি আছে, মানে এরা হলো পরাজিত শক্তি। এই বাটপারের গোষ্ঠী হলো পরাজিত শক্তি। এই পরাজিত শক্তি, যেমন ধরেন আওয়ামী লীগ এখন ক্ষমতায় নাই, ক্ষমতা থেকে আসছে, এরা পরাজিত শক্তি। তো এদের সাথে আবার কি বালের টকশো? তো ওই জন্যই শুরুতে বলছিলাম যে এই যে সিরামনির টনির, এদের সাথে আবার টকশোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। যাই হোক, আবার মাল্টিপারপাসের আলোচনায় আসি। তো আমি যেটা বলছিলাম, আমি যেটা মানে বলতে চাচ্ছি, এরা কিন্তু আপনার এই ধরনের প্রপাগান্ডা কিন্তু চালিয়ে যাচ্ছে। কারণ এই প্রপাগান্ডা ছড়ানো ছাড়া এদের আর কোনো কাজ নাই। এদের এখন কাজ একটাই, ওই যে মামলার ভিতরে বসে বসে, ওই যে দেখেন না টকশোর ভিতরে খালি মামলা খালি মামলা খালি মামলা, আর এই হাবিজাবি। এর বাইরে এই যে ডিন অ্যাক্টিভেশন, ডিন ভেরিফিকেশন, ডেস্টিনির বোর্ড মিটিং, ট্রি প্ল্যান্টেশনের অ্যাক্টিভিটিস, তারপরে ট্রেড লাইসেন্স, MLM আইনের ব্যাপারে সমন্বয় করে লাইসেন্সের আবেদন, ব্যাংক অ্যাকাউন্টের অবমুক্তকরণ, সম্পদ অবমুক্তকরণ, এগুলো নিয়ে এই দালালের বাচ্চারা কিছুই কিন্তু বলে না। খেয়াল করছেন এদের টকশো বা এদের প্রোগ্রামগুলোতে?
যাই হোক, এদের বলুক না বলুক এতে কিছু আসে যায় না, মানে এদের কাজই হলো শুধুমাত্র ওই যে প্রপাগান্ডা ছড়ানো আর গুজব ছড়ানো। তো এখন যেটা বলতেছে 11ই নভেম্বর নাকি সব ঠিকঠাক করে রফিকুল আমিন বের হয়ে যাবে, তো সমস্যা নেই, রফিকুল আমিন আসুক, আমরাও অপেক্ষায় আছি। তবে আমার দৃষ্টিতে যেটা মনে হয় 11ই নভেম্বরে আসলে এটা হবে না। অলরেডি রাষ্ট্রের যেই ঘোষণা ছিল যে 31শে অক্টোবরের ভিতরে এটা শেষ করার কথা, এটা কিন্তু শেষ হচ্ছে না, এটা সময় লেগে যাচ্ছে, এটা কিন্তু প্রমাণিত। তো 11ই নভেম্বরের ভিতরে তারা যেটা বলছে, হয়তোবা এই সময়ের ভিতরেই আইনি প্রক্রিয়াগুলো মেনটেন করা সম্ভব হবে বলে ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় না। আমার ক্ষুদ্র জ্ঞান মনে হয় যে এই সময়ের ভিতরে এটা সম্ভব না, আরও সময় লাগবে। এনিওয়ে, বাকিটা সময় বলে দিবে। তো সেই ক্ষেত্রে তাদের এই গুজবের ব্যাপারে আমরা কি থাকবো, এই বাটপারের বাচ্চাদের গুজবের ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন থাকবো। মাল্টিপারপাসের নির্বাচনের ক্ষেত্রে আমাদের আরও একটা কাজ আছে, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা বিনিয়োগকারীরা সহযোগিতা করব কিভাবে? আমরা নিজেদের শারীরিক উপস্থিতি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই অন্তর্বর্তী কমিটি এবং যারা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সবাইকে সাপোর্ট দিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বর্তমান অথরিটিকে আমরা সহযোগিতা করব বিনিয়োগকারী হিসেবে। এটাও আমাদের একটা দায়িত্ব। আরও একটা দায়িত্ব আছে, যারা ভোটার হয়েছেন তাদের দায়িত্ব যোগ্য প্রার্থী নির্বাচন করা। যেমন জনাব আশরাফুল আমিন, উনি অলরেডি সভাপতি পদের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন। আমি মনে করি সভাপতি হিসেবে উনি যোগ্য দাবিদার এবং ব্যক্তিগতভাবে আমার ওনার প্রতি সমর্থন থাকবে। এর বাইরে আরও অনেকে নির্বাচনের জন্য নিজেদেরকে প্রার্থিতা ঘোষণা করেছেন বা সামনে আরও করবেন, আমরা হয়তো আরও বিস্তারিত জানতে পারবো। এনিওয়ে, বিনিয়োগকারী হিসেবে এটাও আমাদের আরও একটা কাজ যে যোগ্য প্রার্থী নির্বাচন করা আগামী নির্বাচনে। তো এবার আমাদের কাজ তো আমরা করলাম, এবার যারা নির্বাচন করছেন বা যারা নির্বাচন আয়োজন করছেন তাদের কাছে আমাদের কিছু আবেদন আছে। বিশেষ করে যেহেতু সভাপতি পদের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন জনাব আশরাফুল আমিন এবং একই সাথে ডেস্টিনি 2000 লিমিটেডের যেহেতু উনি ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, ওনার প্রতি আমাদের বেশ কিছু আবেদন আছে। এর ভিতরে একটি আবেদন হলো যে আপনি পূর্ণ প্যানেল ঘোষণা করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর যদি পূর্ণ প্যানেল ঘোষণা না করে আপনি যদি স্বতন্ত্র নির্বাচন করেন সেটাও আপনি আমাদেরকে যদি জানান, সেটা আমাদের জন্য ভালো হবে। একটা প্রস্তুতির ব্যাপার আছে যে সেটা কি পূর্ণ প্যানেলে আপনি নির্বাচন করবেন নাকি স্বতন্ত্রে আপনি নির্বাচন করবেন, এই ব্যাপারটা আমরা যদি ভোটাররা জানতে পারি তাহলে আমাদের জন্য প্রস্তুতি নেওয়া, ক্যাম্পেইন করা এবং সামগ্রিক বিষয়গুলো আমাদের জন্য সুবিধা হবে। এই ক্ষেত্রে আপনার সহযোগিতা আশা করছি। পাশাপাশি আপনার কাছ থেকে আরও একটি বিষয় আমরা আশা করছি, যেহেতু আপনি সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন, আমরা নির্বাচনী ইশতেহারও আপনার কাছে আমরা অপেক্ষা করছি। আর এর বাইরে আপনার প্রতি আরও এনিওয়ে নেটওয়ার্ক জনিত একটি ত্রুটি ছিল। তো এর বাইরে যে জিনিসটা বলছিলাম যে আমাদের নির্বাচন কেন্দ্রিক একটা মত বিনিময় সভাটা আসলে আমার মনে হয় খুবই প্রয়োজন। যেহেতু আপনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের গার্জিয়ান হিসেবে লিড দিচ্ছেন মাল্টিপারপাসকে, সেক্ষেত্রে আমাদের নির্বাচনের পূর্বে সবাইকে নিয়ে, বিনিয়োগকারীদেরকে নিয়ে যদি আপনি একটা মত বিনিময় সভার আয়োজন করেন এবং আমরা যদি এখানে উপস্থিত হয়ে একটা ভাব বিনিময় করতে পারি, সেই ক্ষেত্রে মনে হয় নির্বাচনটাও ফ্রুটফুল হবে এবং দক্ষ এবং যোগ্য প্রার্থীদের সমন্বয়ে একটা কার্যকরী ব্যবস্থাপনা কমিটি আগামীতে ডেস্টিনি মাল্টিপারপাসের পক্ষে থেকে হয়তোবা তৈরি হবে। সেই বিষয়টা আমি মনে করি যে আমাদের এই জন্য একটা মত বিনিময় সভার প্রয়োজন। আশা করছি এ ব্যাপারেও আপনি বিষয়টি বিবেচনা করবেন। তো এবার আমরা আমাদের যারা কার্যক্রমগুলো পরিচালনা করে ডেস্টিনিকে আজকে চালুর একেবারে দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা আমি প্রতি প্রোগ্রামে এভাবে বলে থাকি। বিশেষ করে আমাদের যারা ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্পেসিফিকভাবে আমি আবারও আজকে এই প্রোগ্রামের মাধ্যমে জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। কারণ আজকের এই কার্যক্রমকে এতদূর নিয়ে আসার পেছন থেকে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, আপনি তাদের মধ্যে একজন। এটা অনেকেই হয়তোবা জানে না, সামনে হয়তোবা এটা অনেকেই জানবে। তো এই জন্য আপনার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আরও দুজন ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর স্পেসিফিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই তলবি সভার মূল কারিগর যারা, আমাদের দুজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ।
অবসরপ্রাপ্ত বীর প্রতীক যিনি সেনা প্রধান, আমাদের ডেস্টিনির গ্রুপের যিনি প্রেসিডেন্ট এবং আমাদের সকলের মুরব্বী, এই দুজন ব্যক্তির প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের সেই দুঃসাহসী সিদ্ধান্তের কারণে 2020 সালের পরে তলবিসভা হয়ে আজকের এই ধারাবাহিক প্রসেস। তো এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি। বর্তমান বোর্ডের যারা পরিচালক, সকল পরিচালকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা 20 সাল থেকে এই নৌকাটাকে টেনে এই 24 সালে আজকে একদম এই তীরে প্রায় ভিড়িয়ে নিয়ে এসেছেন। আমরা তীরের খুব কাছাকাছি আছি। আপনাদের প্রতিও কৃতজ্ঞতা, সকল শেয়ার হোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা, স্পেশালি জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনি গত 2 থেকে 3 মাসে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের যে কার্যক্রম শুরু করেছেন, সেই কার্যক্রম শুরু করে আজকের এই পর্যায়ে এসে ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনি মাল্টিপারপাসকে একদম কার্যকরী দুটি প্রতিষ্ঠানের রূপদানের ক্ষেত্রে খুব কাছাকাছি আপনি নিয়ে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনি মাল্টিপারপাস চালুর খুব আলিস সেন্টারে আসছেন বা আসবেন। একই সাথে এই সিদ্ধান্তের ক্ষেত্রে বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান, ওনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই সিদ্ধান্তের ক্ষেত্রে ওনারও যথেষ্ট ভূমিকা আছে এবং একই সাথে আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে ভূমিকা আছে। তো চেয়ারম্যান মহোদয়, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একজন নন নেটওয়ার্কার হয়েও আপনি আমাদের এই পরিবারের সাথে এত চমৎকারভাবে মিশে গেছেন এবং এত সুন্দরভাবে আমাদের কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে যাচ্ছেন। আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আর এর বাইরে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীলরা অত্যন্ত পরিশ্রম করছেন ডেস্টিনির সার্বিক কার্যক্রমগুলোকে গতিশীল করার লক্ষ্যে। সেমভাবে এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল যারা আছেন বা ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা আছেন, ওনারাও অক্লান্ত পরিশ্রম করছেন। আজকের এই কার্যক্রমকে এত দূর নিয়ে আসার পেছনে ওনাদেরও অবদান আছে এবং এখনও ওনারা পরিশ্রম করে যাচ্ছেন। ওনাদের প্রতি কৃতজ্ঞতা। তো সংগঠনের উদ্দেশ্যে বলবো যেটা, ওই যে 2012 থেকে 2024 এই এক যুগে যারা প্রতিষ্ঠানের সাথে অল টাইম লেগেছিলেন এবং প্রতিষ্ঠানকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে গত এক যুগ সহযোগিতা করেছেন, এই গৌরব যারা করেন, আপনাদেরকেও বলবো যে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের মতো আপনারাও আলিস সেন্টারে এখন আসেন এবং এই বোর্ড, এই মালিক পক্ষ এবং এই সার্বিক কার্যক্রমকে সহযোগিতা করেন। এটা আপনাদের জন্যই মঙ্গল। আমাদের কাজও গতিশীল হবে, আপনাদের জন্য এটা ভালো হবে। আর যদি আপনারা সহযোগিতা না করেন, তাতে অবশ্য আমাদের কাজের কোনো ক্ষতি হবে না, হয়তোবা কাজটা একটু ডিলে হবে বা ডিলেও হয়তো হবে না। মানে এখন আপনাদের সহযোগিতা করা না করা আমি মনে করি আর কিছু আসা যায় না। আমি মনে করি আপনাদের স্বার্থেই এখন আলিস সেন্টারে আসা উচিত বা নতুন বোর্ডকে সহযোগিতা করা উচিত। বাকিটা আপনাদের বিবেচনা। আমি সবসময় বলি, শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদেরকে এটা বলি, এটা আমার দায়িত্ব মনে করি আমি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো ওইটাই, ওই এক কথাই সবসময় যেটা আমি বলে থাকি, আমাদের বিনিয়োগকারী হিসেবে কাজ হলো সবার কার্যক্রমগুলোকে মনিটরিং করা, মামলা নিয়ে যারা কাজ করতেছে তাদের ব্যাপারগুলো মনিটরিং করা, ওই দালালের বাচ্চারা কি কথাবার্তা বলতেছে, শালাদুলা ভাইরা কি টকশো করতেছে, ওই ভক্কর চক্কর কি করতেছে, এগুলোও দেখা, আলিস সেন্টারের কি কাজ হচ্ছে সেগুলো দেখা, ডিনঅ্যাক্টিভেশন, ভেরিফিকেশন বা মাল্টিপারপাসের নির্বাচন নিয়ে যারা কাজ করছেন সার্বিক কার্যক্রমগুলো মনিটরিংয়ে রাখা এবং যেই ধরনের কাজই করছেন না কেন বা যেই ধরনের অ্যাক্টিভিটিসই চালাচ্ছেন না কেন, ডেস্টিনি রিলেটেড সমস্ত কার্যক্রমগুলো বিনিয়োগকারী হিসেবে আমরা মনিটরিং করব এবং মনিটরিং করার পর নিজেদের বিচার বিবেচনা দিয়ে যাচাই বাছাই করে যেটাকে আমাদের কাছে মনে হবে উপযুক্ত এবং সঠিক, আমরা সেটাই ফলো করব। তো বিনিয়োগকারী হিসেবে এটাই আমাদের অ্যাক্টিভিটিস হোক এবং বিনিয়োগকারী হিসেবে এটাই আমাদের যথাযথ পদক্ষেপ হোক, আমি এটাই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের প্রতি এই আবেদনই রাখছি। তো সবশেষে জনাব আশরাফুল আমিনের প্রতি আবারও একটি আবেদন জানিয়ে শেষ করছি। সেটি হলো, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে সাপ্তাহিক অফিস খোলার ব্যাপারে শুক্রবার দিনটা আপনি খোলা রেখেছেন বা চেয়ারম্যানের সাথে সমন্বয় করে বা বোর্ডের পরিচালকদের সাথে সমন্বয় করে যেই কাজটা করেছেন, এটার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। জাস্ট এখন যদি এই দিনটায় এই যে যারা আসছেন তাদেরকে নিয়ে যদি প্রতি শুক্রবার ডিস্ট্রিবিউটরদের নিয়ে একটা মত বিনিময় সভার আয়োজন শুরু হয়, সেটাতে আমাদের বিনিয়োগকারীরা সবাই একত্রিত হয়ে একটা মত বিনিময় সভায় প্রতি শুক্রবার যদি বসেন এবং কার্যক্রম যদি এভাবে চলে, তাহলে আমাদের কাজটা আরও গতিশীল হবে। বিশেষ করে যারা অনেক দিন ধরে প্রতিষ্ঠানের সাথে মানে সংযুক্ত নন, তারা অনেকে এসেই কিন্তু অনেক সময় ইয়ে করেন,
এই যে এসে প্রশ্ন করেন যে কোম্পানির কী অবস্থা, কোম্পানির কী আপডেট, কোম্পানির কী খবর। তো এইভাবে যারা এই মুহূর্তে শুক্রবার দিনটা অফিস খোলা থাকার কারণে আসছেন, ওনারা এসে যদি প্রোগ্রামের মাধ্যমে কোম্পানির সর্বশেষ আপডেট মেসেজটুকু পান, তাহলে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে শুক্রবার দিন অফিস খোলা হয়েছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর দিক। জাস্ট এখন যদি এই দিনটায় একটা সাপ্তাহিক মত বিনিময় সভার আয়োজন করে বিনিয়োগকারীদেরকে মেসেজ থ্রো করা হয় প্রতি সপ্তাহে যার যার মতো করে আপডেট মেসেজ, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশা করি। তো আশা করছি বিষয়গুলো ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে জনাব আশরাফুল আমিন আপনি বিবেচনা করবেন, এবং একই সাথে মালিক পক্ষে যারা আছেন আপনারাও আশা করি বিষয়টুকু বিবেচনা করবেন। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ডে আবারও ভালো কিছু সংবাদ নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।